আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে। একজন বীর সেনানায়ক, যিনি যখন 1971 সালে যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে নিজেই ভাষণ দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে, তিনি আর কেউ নন, তিনি এই মহান সৈনিক জিয়াউর রহমান। এই মহান সৈনিক যুদ্ধ ডিক্লারেশন দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27শে মার্চ। 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী পুলিশ, বাংলাদেশ পুলিশ রাজারবাগে আক্রমণ করে দিক বিদিক ভাবে ছুটতে থাকে। ঢাকার মানুষ সারা গ্রামে ছুটতে থাকে। সেই সময়ে আওয়ামী লীগ নেতা জনাব হান্নান, তিনিও স্বাধীনতার পক্ষে একটি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু যখন এই সৈনিক জিয়াউর রহমান ঘোষণাটি দিলেন, অনেক সৈনিকই তখন রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, বেড়াইতেছিল যে কি করা যায়। একটি বিশৃঙ্খল পরিস্থিতি তখন এই সৈনিকের বেতার ভাষণ মানুষের হৃদয়ে আশার সঞ্চার করে। এদের মধ্যে অনেকেই ছিলেন জেনারেল শফিউল্লাহ সহ অনেকেই ক্যান্টনমেন্টের বাইরে অবস্থান করতেছিলেন। দুঃখজনক সেই 25শে মার্চের কালো রাতে ঘুমন্ত পুলিশ বাহিনীর উপরে বর্বর আক্রমণ করার পরে এই সৈনিক যখন ইন্টারমিডিয়েট পড়েন পাকিস্তানে একটি কলেজে, ঠিক তখনকার নিয়মে তিনি কমিশন র্যাঙ্কের জন্য ওখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জয়েন করেন এবং তিনি মেধা তালিকায় 10% মধ্যে থেকেই তার কমিশন সমাপ্ত করে পাকিস্তান বাহিনীতে যোগদান করেন। এবং যখন এই যুদ্ধটি শুরু হয়, মানে 27শে মার্চ, তার নামে অনেক কথাই বলা হয়ে থাকে, কিন্তু আমার কথা হলো যে আমার ছেলে মেয়ে যদি কোনো ক্যান্টনমেন্টে থাকতো, আমি সিভিলি হই, ক্যান্টনমেন্ট এলাকায় থাকতো, আর অন্য কোনো পরিবেশই হোক, আমি কখনো ডিক্লারেশন দিয়ে মুক্তিযুদ্ধে যেতাম না। কিন্তু এই ভদ্রলোক তা করতে পেরেছিল। এটি তার আলাদা বৈশিষ্ট্য। ওই সময়ে যদি দেখা গেল যে 3টি প্রধান সেক্টর ছিল, শফিউল্লাহ, জিয়াউর রহমান সেক্টর অ্যান্ড খালেদ মোশাররফ সেক্টর, এবং প্রধান সিপাহ সালার বা প্রধান যে সৈন্যাধ্যক্ষের যে বা কখনো কখনো সিএনসি বলা হয়, যুদ্ধকালীন সময় সেই হিসাবে জেনারেল ওসমানী যুদ্ধ পরিচালনা করলেন এবং যে নতুন সরকার গঠন করা হলো মেহেরপুরে, সেইখানে তিনি হলেন সর্বাধিনায়ক। তার নেতৃত্বে শুরু হয়ে গেল যুদ্ধ। কিন্তু এখানে একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে জেনারেল ওসমানীর প্রতি সকল প্রকার শ্রদ্ধা রেখেই উনি কিন্তু ছিলেন একজন রিটায়ার্ড পারসন এবং নির্বাচিত একজন সংসদ সদস্য। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে জিয়াউর রহমান যদি যুদ্ধ দেশ স্বাধীন না হতো, তার কিন্তু কোর্ট মার্শাল হয়ে যেত। সেরকম কোনো কিছু কিন্তু
ওসমানী সাহেবের ক্ষেত্রে ওই ধরনের থ্রেট ছিল না, এবং তিনি ছিলেন চিরকুমার। সেদিক থেকে তার একটি প্লাস পয়েন্ট ছিল, মরি কি বাঁচি আমার কোনো দায় দেনা নাই। কিন্তু জিয়াউর রহমান ছিলেন সেদিক থেকে ব্যতিক্রম। যাই হোক, যুদ্ধ স্বাধীন হয়ে গেল। বঙ্গবন্ধু প্রধান সেনাপতি পদে বাড়িত করলেন জেনারেল শফিউল্লাহকে। ওই সময় দেখা যায় যে আমরা দুইজন মেজর জেনারেল পাই, একজন শফিউল্লাহ, একজন জিয়াউর রহমান। একসাথে দিলেও তিনি প্রধান সেনাপতির দায়িত্বটা দিয়ে দেন শফিউল্লাহর কাছে। সেটা হয়, সেটা করা যায়, দেওয়া যায়, যাই হোক। কিন্তু দেখা গেল যে যখন 15ই আগস্ট এই ঘটনাটা ঘটল, স্বাভাবিকভাবেই প্রধান সেনাপতির উপর দায়িত্ব ডেপুটির চেয়ে অনেক অনেক বেশি থাকে। তিনি এখনো জীবিত আছেন, আল্লাহ তাকে, এই ব্রাদার শফিউল্লাহকে আরো হায়াত দান করুক। কিন্তু তিনি কোথাও লিখে যাননি যে জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল সেই 15ই আগস্ট তৈরি করার জন্য। খুনি মুস্তাক, বেঈমান মুস্তাক অনেকদিন বেঁচে ছিলেন। শফিউল্লাহ সাহেবও এখনো জীবিত আছেন, ব্রাদার ভাই শফিউল্লাহ। আপনিও পরিষ্কার করেননি যে জিয়াউর রহমান সাহেবের ভূমিকা কি ছিল, বা খুনি মুস্তাক কোথাও লিখে যাননি যে কার কি ভূমিকা ছিল, বা জিয়াউর রহমানের ঘাতক হিসেবে কতটা ভূমিকা ছিল। আমি এই আলোচনার জন্য হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন, এই বইটির সাহায্য নিয়েছি। আরেকজন হলেন, এবং তিনি বর্তমানের যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। এই বইটি বাংলাদেশ রক্তাক্ত অধ্যায় 1975 থেকে 81, মানে 75 বলতে গেলে উনি জিয়াউর রহমানকে এখানে আলোকপাত করেছেন, কারণ 75 সালে যেই ক্ষমতার কাছাকাছি চলে যান জিয়াউর রহমান, এবং তিনি 1981 সালে নিহত হন এবং তার জীবন সমাপ্তি ঘটে। এই দুইজনের লেখা পড়ে আমার মনে হয়েছে যে তারা যথেষ্ট নিরপেক্ষতার সাথে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং জিয়ার ভূমিকা তারা তুলে ধরার চেষ্টা করেছেন, এবং তাদেরকে যত দূর সম্ভব নিরপেক্ষতার সাথে চেষ্টা করেছেন। তবে কেউ যদি আমার এই প্রতিবেদন যারা দেখছেন, কেউ যদি বলতে পারেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমি নেক্সট এপিসোডে তা কারেকশন করার চেষ্টা করব। আমার কথা হলো যে অনেকেই আছেন যারা ক্ষমতা থাকাকালীন অত্যন্ত দম্ভ অহংকার করে থাকেন, কিন্তু এই ভদ্রলোক, এই প্রেসিডেন্ট এতটাই চুপচাপ ছিলেন, বাগাড়ম্বতার ছিল তার অপছন্দ, এবং তিনি ঘুণাক্ষরেও শেখ মুজিব কি ছিল, কেমন ছিল, খারাপ ছিল, মন্দ ছিল, কোনো প্রকার মন্তব্য তিনি তার জীবদ্দশায় করেন নাই। এবং তিনি করেছেন এমন মন্তব্য তার স্ত্রী বেগম খালেদা জিয়া বা তার পুত্রদ্বয় থেকেও আমরা জানতে পারিনি, যে তার বাবা জিয়াউর রহমান রুষ্টভাবে, ঘৃণাভাবে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন। এখানে আরো একটি কথা না বললেই না, যে জিয়াউর রহমান কি দেখলেন তিনি? হয়তো বলতে পারেন কেন তিনি আওয়ামী লীগের, তার যখন সুযোগ আসলো তখন কিন্তু কেন তিনি আওয়ামী লীগের লোকদেরকে আবার ডেকে আনি না, ক্ষমতার মসনদে বসিয়ে দিলেন না? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে একমাত্র
জেনারেল ওসমানী তিনি তখন রিটায়ার্ড পারসন, ছাড়া কেউ অন্তত সৈনিকদের মধ্যে তার সমকক্ষ ছিল না। 2, বঙ্গবন্ধু যখন মারা গেলেন তখন কোনো প্রতিবাদ মিছিল নেই, কোনো মিটিং নেই, কিচ্ছু নেই। জাতীয় চার নেতাকে জেলে বন্দী। ঘটনাটা কিরকম হয়? খালেদ মোশাররফ তখনও ব্রিগেডিয়ার জেনারেল, তার মনে হইল জিয়াউর রহমান সাহেব সঠিক কাজটি করছেন না। তিনি এই চেইন অফ কমান্ড, মোস্তাকের সাঙ্গপাঙ্গ যে খুনিগুলা, তাদের চেইন অফ কমান্ড নিয়ে তিনি ছিলেন ব্যতিব্যস্ত। কিন্তু জিয়াউর রহমান সাহেব এখানে টাইম নিতেছিলেন, যে টাইম ওয়েট অ্যান্ড সি মেথডে যাচ্ছিলেন। এটা তার যে বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। এবং যখন একটি নেগোসিয়েশনের মধ্যে গেলেন জিয়াউর রহমানকে বন্দী করে জনাব খালেদ মোশাররফ, তখন যে ঘটনাটা ঘটলো, উনি কিন্তু প্রমোশন চাইলেন। উনি বললেন না, বা উনি জিয়াউর রহমানকেও বললেন না, এই বেইমানটাকে আসেন আমরা বেইমানটাকে দূরীভূত করি, এই বেইমানটাকে আমরা সরিয়ে দিই ক্ষমতার মসনদ থেকে। এটা কিন্তু বলেন নাই। তিনি মেজর জেনারেল হতে চেয়েছিলেন এবং জিয়াউর রহমানকে বন্দী করে সেনাপতি হতে চেয়েছিলেন। যাই হোক, ক্ষমতা তিনি নিলেন। কিন্তু যদিও এই মোস্তাকের অনুচর যে সকল সেনা অফিসার, তারা কি করলো, যাবে ঠিকই, কিন্তু তার আগেই 4 জন নেতাকে হত্যা করে দিলেন জেল হত্যায়। খালেদ মোশাররফ জানতেন অথবা জানতেন না, সে প্রশ্ন আমি রাখছি না এই কারণে যে এই ব্যাপারে কিছু জানা যায় না। তিনি বলেছেন তিনি জানতেন না। সে যাই হোক, এর মধ্যে তারা চলে গেল এবং বঙ্গবন্ধুর হত্যার পিছনে সবচেয়ে বেশি জাসদ তৈরিকারী কর্নেল তাহের। এই কর্নেল তাহের অনেক সময় জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমানকে বিশ্বস্ত মানা হইত এবং তার সিপাহী জনতার বিপ্লবের যে পায়তারা চলছিল সেটা তিনি একমাত্র জিয়াউর রহমানকে দিয়ে সফল করবেন, এটাই চিন্তা করলেন। যাই হোক, সেখানে কি করা হলো, যখন এই খালেদ মোশাররফ কে সরানোর জন্য তারেক প্ল্যান করলেন এবং সেই মোতাবেক যখন সৈনিকরা ছুটে গেল, জিয়াউর রহমান জানা যায় যে খালেদ মোশাররফকে যেহেতু তাকে হত্যা করেনি, খালেদ মোশাররফকে হত্যা না করার নির্দেশ দিয়েছিলেন। এটা তাহেরের নির্দেশই হোক, যেহেতু তারা অনুগত ছিল তাহেরের। 2 জন ক্যাপ্টেন উপর্যুপরি গুলি করে খালেদ মোশাররফকে হত্যা করেন। জিয়াউর রহমান বের হয়ে আসেন, কিন্তু জিয়াউর রহমান চিন্তা করলেন যে তিনি জুনিয়র অফিসারই হোক আর যেই হোক, এই গণবিপ্লব বা সৈনিকদের সাথে সৈনিকদের সরকার গঠনে তিনি মোটেও রাজি ছিলেন না। কাজেই তার সেই খালেদ মোশাররফকে হত্যার কারণেই হোক, যে কারণেই হোক, যদি খালেদ মোশাররফ হত্যার কারণের জন্য কর্নেল তাহের দায়ী হয়ে থাকেন সেজন্য, এবং বঙ্গবন্ধুর যে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার কারণেই হোক, এই কোর্ট মার্শালটা অবশ্যই সঠিক ছিল। যারা বঙ্গবন্ধুকে সাপোর্ট করেন, বঙ্গবন্ধুর সমর্থন করেন, তারা যদি এর বিপক্ষে যান, তাহলে বলবো যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আপনারা সঠিকভাবে দেখাইতে ব্যর্থ হয়েছেন। যাই হোক, জিয়াউর রহমান এই খুনি মোস্তাককে সহ্য করতে না পেরে তিনি লাথি মেরে খেদায় দিলেন। এটা অনেকের পছন্দ হয় না। তিনি একটা ইতর বেঈমানকে সরিয়ে দিলেন,
তাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, উচিত কিনা আপনাদের কাছে আমি বিচারের ভার দিলাম। যাই হোক, তিনি ধীরে ধীরে হিসাব করতে হবে ৭৫ 15 আগস্ট তিনি বিচারপতি সায়েমকে প্রেসিডেন্ট বানালেন এবং ধীরে ধীরে তিনি একটু একটু করে গোছাতে থাকলেন, হানা ভোট করলেন এবং তিনি ৭৭-এ নিজেকে প্রেসিডেন্টও ঘোষণা করলেন। এবং ৮১ সালে ঘটল আর একটি ঘটনা। মে মাসে ৩১ তারিখে তাকে হত্যা করল আর এক সেক্টর প্রধান জেনারেল মঞ্জুর। খন্দকার মোস্তাক বা খুনি মোস্তাক সবসময় মনে করতেন তার ল ডিগ্রি আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তিনি বঙ্গবন্ধুর চেয়ে অনেক অনেক জ্ঞানী, কাজেই বঙ্গবন্ধুকে সবাই মানে, তাকে মানে না এটাও কেমন করে হয়, তাকে মানাতেই হবে। এবং সে মানাতে যাই তিনি এই কুচক্রী বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করল। মজার ঘটনা হলো, দেখেন, জিয়াউর রহমান ইন্টারমিডিয়েট পড়ারত অবস্থায় ক্যাডেট হিসেবে যোগদান করে সাফল্যের সাথে প্রথম 10%-এর মধ্যে থেকে তিনি কমিশন অর্জন করেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম 10%-এর সেই পাকিস্তানি সময়ে সবার সাথে তার মেধাটা ওরকমই ছিল। কিন্তু এই মঞ্জুর, তারা ছিল করে বিএ পাস, এমএ পাস, তারা মনে করতো যে তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি, তারা কেন এই লোকটার আন্ডারে চাকরি করবে। ওই একই কাহিনী, এই কাছের লোকটি বেইমানি করে জিয়াউর রহমানকে হত্যা করলেন। এই ছিল ইতিহাস। এই জিয়াউর রহমান একটি কাজ শুরু করেছিলেন, যেমন আমাদের নদ নদী তো এখন ভরাট হয়ে গেছে, তিনি এই খাল কাটা কর্মসূচি চালু করেছিলেন এবং এই খাল কাটা কর্মসূচি তার অনুসারীরা কিন্তু কখনো আর চালু রাখে নাই। নাম আসতে কোথাও কোথাও হয়েছে, বাট সেগুলো খাল না বলে খাল চাষা বলা যাইতে পারে। এবং দেখা গেল যে ওনার ভিতরে যে ধরনের সততা ছিল, সৎ সাহস ছিল, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা লক্ষ্য ছিল, একটি টার্গেট ছিল, সেগুলা এখন তার দলের মধ্যে আছে কিনা, বা তার দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে আছে। এবং দেখা গেল যে সরকার কয়েকদিন আগে পালিয়ে গেল, তারা এদের আন্দোলনের কাছে না, হয়তো এই যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের সাথে আমি একটি জিনিস এখানে অ্যাড করতে চাই, যে বঙ্গবন্ধুর ছবি অফিস আদালত থেকে নামিয়েছিলেন সেটা কিন্তু জিয়াউর রহমান না, সেই নামানামির কাজটি করেছিল খুনি খন্দকার মোস্তাক। জিয়াউর রহমান যে কাজটি করেছেন, তিনি আর আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ পিতা শেখ মুজিবের ছবিটি আর উত্তোলন করেননি, অফিস আদালতে রেখে কৃতজ্ঞতা দেখাননি। এখন দেখা গেল যে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, তারা যোগে বিয়োগে, তাদের ভুলে বা জনগণের বেশি উচ্ছ্বাসের কারণই হোক, তারা পদ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই সময়ে বঙ্গবন্ধু হত্যার পরে খুনি মোস্তাকের সময়ে দেখা গেল যে একটি প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। এবং এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে দেখা যাচ্ছে যে আমাদের প্রিয় নেতাকে, নেতার ছবিকে, নেতার মূর্তি তথা ভাস্কর্যকে নানানভাবে মানুষ করছে অপমান। কাজেই এই যে পরিবর্তন এবং পরিস্থিতি, এটার সাথে মিলিয়ে দেখতে হবে যে ওই সময়ে জনাব জিয়াউর রহমান সাহেবের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়ানো কতটুকু
সঠিক ছিল বা কতটুকু সম্ভব ছিল। পৃথিবীর সকল মানুষ সুখী হোক। বাংলাদেশের সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসুন আমরা আমাদের ছোট্ট ইতিহাস, মাত্র 53 বছরের ইতিহাস, হিংসা দেশ ভুলে যোগ্য লোককে সম্মানিত করার চেষ্টা করি এবং যারা দুষ্ট চক্র তাদেরকে প্রত্যাখ্যান করি। ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। মোস্তাক, মঞ্জু এদের কাছ থেকে এড়িয়ে চলি। আমরা দেখলাম 5 আগস্টের পরে যেই ধরনের লুটপাট হলো, এটা রিয়েলি আমাদের জাতির জন্য এক লজ্জার বিষয়। আমি আজকে এই প্রতিবেদনটি তৈরি করলাম এই কারণে যে একটি সরকার পরিবর্তনের পরে, নিহত হবার পরে বা পালিয়ে যাওয়ার পরে পরিস্থিতির কি ধরনের সৃষ্টি হয় এবং তখন কি ধরনের আচরণ রাজনৈতিক নেতৃবৃন্দ করে। আজকে আপনারা দেখুন যে 16 জনের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আসুন দেখি আমাদের মধ্যে জাতীয়তাবাদের উৎস কি, আমাদের নেতাদের ভালোবাসার সম্মান দেখানোর যে প্রক্রিয়া সেটা আমরা ধরে রাখতে পারি কিনা। আমরা আশা করছি যে এই নতুন উপদেষ্টা পরিষদ দেশকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে। হিংসা দেশ এগুলোকে পদদলিত করে মহান নেতাদের যথাযোগ্য মর্যাদায় অধিষ্ঠিত করবে, সেই আশা করে আজ এখানে শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আল্লাহ হাফেজ।